প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই ইভটিজিং। দেশে কয়েকটা ইভটিজিং এর খবর নিয়ে বেশ হইচই হচ্ছে। মেয়েদের সিগারেট টানা নিয়ে বাধা দেওয়া, ওড়না ঠিক করা ইত্যাদি নানাভাবে ঘরের বাইরে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে। পুলিশের অভাবে দেশে মরাল পুলিশিং হচ্ছে। সরকার এসব ক্ষেত্রে চুপচাপ বা নিষ্ক্রিয় থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ইসলামের নামে কোনো কিছু ঘটানো হলে সরকার গড়িমসি করে, অন্যদিকে তাকিয়ে থাকে। এই নীতি সামনের দিকে আরো বড় বড় সমস্যা তৈরি করবে। এদিকে নারীদের নিরাপত্তা হুমকির সম্মুখীন। মধ্যবিত্ত এসব হত্যা নিয়ে যতটুকু শোরগোল করছে, কারখানায় নারী শ্রমিককে মেরে ফেলার ঘটনা ঠিক ততটুকু নির্বিকার। ধূমপান করার অধিকার বিনষ্ট হলে নারীবাদীরা বেশ সরব হয়ে ওঠেন। মোল্লাদের অ্যাক্টিভিজমে প্রগতিশীলরা অস্থির হয়ে যান। বাঙালি জাতীয়তাবাদীরা দেশে অরাজকতার প্লাবন বয়ে যাচ্ছে বলে মাঠ গরম করে তোলেন। কিন্তু যখন শ্রমিক হত্যা করা হয়, তখন সবার কণ্ঠস্বর বোবা হয়ে যায়। ফলে নারী অধিকার হরণের এসব ঘটনায় যেসব প্রতিবাদ হচ্ছে, সেগুলোকে কালচারাল প্রতিবাদ হিসেবে খারিজ করে দেওয়ার একটা প্রবণতাও থাকে। কারণ এসব কুসুম কুসুম শ্রেণীভিত্তিক নারীবাদী প্রতিবেদের সাথে সামগ্রিক নারী সমাজ, কর্মজীবী নারীদের কোনো সম্পর্ক নেই। এদিকে ইউএস এইড বন্ধ হয়ে যাওয়ায় বঙ্গীয় নারীবাদ সামনের দিকে আরো কোণঠাসা হবে। তারপরে আমরা আসবো কিংস পার্টি নিয়ে। ছাত্ররা কিংস পার্টি গঠন করেছে। যেহেতু ছাত্ররা নতুন দল গঠন করেছে, এখন তাদেরকে রাজনীতির মাঠের আরেকটা প্লেয়ার হিসেবে বিবেচনা করা হবে। অলরেডি তারা কিছু ভুল করেছে, সামনের দিকে আরো করবে। তাদের সামনে অনেক দীর্ঘ পথ। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে না পারলে মানুষ তাদের পাত্তা দিবে না। ইতোমধ্যে এলজিবিটি ইস্যুতে তারা তাদের অবস্থান ঘোষণা করে পরিস্থিতি কিছুটা ঘোলাটে করেছে। তবে ছাত্রদের নতুন দল কার মতো হবে? বিএনপির মতো হবে না জামাতের মতো হবে? বিএনপির মতো হবার সম্ভাবনা কম, বরং জামাতের নীতির সাথে তাদের সখ্যতা এবং মতের মিল বেশি দেখা যাচ্ছে। কিংস পার্টি বাংলাদেশে নতুন কিছু নয়। জিয়াউর রহমান নিজেও বিএনপিকে কিংস পার্টি হিসেবে গঠন করেছিলেন, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। কিংস পার্টি চাচ্ছে আগে একটা স্থানীয় সরকার নির্বাচন করে তারপরে জাতীয় নির্বাচন দেওয়া হবে। বিএনপি এতে রাজি হচ্ছে না। সারা দেশে এখনো আওয়ামী কাঠামো রয়ে গেছে। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তারা পুনর্বাসন হবে। আগে স্থানীয় সরকার গঠন হলে সেটা জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে। সঙ্গত কারণেই বিএনপি আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধী। আরেকটা বিষয় বিএনপিকে তাড়া করতেছে, যার রেশ এখনো রয়ে গেছে। হাসিনা সরকারের আমলে প্রোপাগান্ডা, বিএনপি জামাত বিরোধী প্রচারণার কুফল এখনো মানুষের মধ্যে আছে। ফলে দেশের কিছু প্রিভিলেজড শিক্ষিত মধ্যবিত্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যেও অনেকে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। এরা আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখে না। এদের ভয়ভীতির জায়গা হলো আনচেকড বিএনপি সরকার ও ফ্যাসিস্ট সরকারে পরিণত হবে। বিএনপির বর্তমান চাঁদাবাজি এবং ছোটখাটো সমস্যাগুলো সেজন্য খুব বেশি হাইলাইটেড হচ্ছে। এর সাথে আছে জামাতে ইসলামী। বিএনপির জন্য সামনের দিকে দিনগুলো সেজন্য যে খুব বেশি স্মুথ হবে সেটা নেতৃত্ব বুঝতে পেরেছে। কিন্তু কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। কারণ কালচার একদিনে চেঞ্জ হয় না। দলীয় কালচার পরিবর্তনের কোনো নির্দেশনাও বিএনপির মধ্যে দেখা যাচ্ছে না। ফলে বিএনপির নেতৃত্বে মানুষ ঠিক ভরসা পাচ্ছে না। আরেকটা আওয়ামী লীগ বা যেই লাউ সেই কদু। বিএনপি যেন সবকিছু বাদ দিয়ে কবে ক্ষমতা নেবে তার জন্য অপেক্ষা করতেছে। সংস্কারের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। সরকার গঠন করা পরে তারা যে সংস্কার করবে তার কোনো গ্যারান্টি নেই। ফলে এই টানাপোড়েন আরো কিছুদিন চলবে। বিএনপিকে এই ব্যাপারগুলি পরিষ্কার করতে হবে। তবে হাসিনার ফাঁসির জন্য অপেক্ষা করলে বাংলাদেশে আর কখনো নির্বাচন হবে না। কারণ ভারত হাসিনাকে ছাড়বে না। ভারতের মাটিতেই হাসিনার মৃত্যু ঘটবে। নির্বাচনকে পেছানোর জন্য এসব আজগুবি প্রস্তাব উঠতেছে। একটা মহল নির্বাচনকে পিছিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করার জন্য সময় ক্ষেপণ করতে চাইছে। এটা ঠিক যে সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু এরকম ঢিলাঢালা সরকার দিয়ে খুব বেশি কিছু করা যাবে না। দেশের পরিস্থিতিও এমন যে অনেক জায়গায় সংস্কার দরকার। অন্তর্বর্তী সরকারের কতটুকু কি করবে? তাছাড়া দুর্বল সরকার দিয়ে সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হবে না। তারপরেও নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগের কিছু সংস্কার করে নিতে হবে। কিছু সংস্কার না হলে ঠিকমতো নির্বাচন অনুষ্ঠান করাও সম্ভব হবে না। কিন্তু তাই বলে সবকিছু ঢালাওভাবে সংস্কারের দাবি থেকে সরে আসতে হবে। 53 বছরের জঞ্জাল 1 বা 2 বছরে সরানো যাবে না। কখনো যাবে কিনা সেটাও আমাদেরকে ভাবতে হবে। দেশের সংস্কারের চেয়ে দরকার কালচারাল পরিবর্তন। কাগজে কলমে যেসব আইন কানুন আছে সেগুলো ঠিকমতো বাস্তবায়ন হয় না।
সরকারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কর্তা ব্যক্তির মতো আচরণ করে, কোথাও তদবির ছাড়া কাজ হয় না। সংস্কারের মাধ্যমে নতুন কিছু আইন কানুন নিয়ম প্রবর্তন করলেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন করবে কে? আগের কালচার বহাল থাকলে নতুন আইন বা নিয়মে কাজ হবে না। দেশের হাট বাজার ঘাট ইজারা টেন্ডার যে সিস্টেমে চলে সেখানেও সংস্কার দরকার। এসব জায়গা ঐতিহাসিকভাবে ক্ষমতাসীন দলের মাস্তানরা নিয়ন্ত্রণ করে। পুরো সিস্টেমে মাস্তানতন্ত্র প্রতিষ্ঠিত। এটাই আমাদের কালচার। আওয়ামী লীগের পতনের সাথে সাথে সেগুলো হস্তান্তর ঘটেছে। আওয়ামী মাস্তানতন্ত্র সরে গিয়ে সেখানে নতুন মাস্তানতন্ত্র জায়গা নিয়েছে। মাস্তানতন্ত্রের সমস্যা হলো এরা সরকারের প্যারালাল ক্ষমতা কাঠামো তৈরি করে। সরকার পুলিশ বাহিনীকে এদের সাথে হাতে হাত মিলিয়ে দেশ চালাতে হয়। মাস্তানতন্ত্র টাকা পয়সা আনুগত্যের বিনিময়ে নির্যাতিত নিপীড়িত ক্ষুদ্র জনগোষ্ঠী এদেরকে রক্ষা করে। সরকার যাদের রক্ষা করতে পারে না, ক্ষমতাসীন দলের মাস্তানতন্ত্র তাদের প্রোটেকশন দেয়। অনেক সময় ভক্ষকের ভূমিকা নেয়, কিন্তু মোটের উপর ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীগুলি মাস্তানদের কারণে মবের হাত থেকে রেহাই পেত। বাউল ফকির মাজার ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘু এরা আওয়ামী মাস্তানতন্ত্রের প্রোটেকশনে ছিল। এদের উপর যখন নির্যাতন হতো তখন সরকারের সাহায্য সময় মতো পৌঁছায় না, গড়িমসি হয়। বর্তমান মাস্তানতন্ত্রের সমস্যা হলো এরা শুধু টাকা পয়সা নিয়ে ব্যস্ত, এরা কাউকে প্রোটেকশন দেয় না, বরং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলায় এদের প্রচ্ছন্ন সমর্থন আছে। বাংলাদেশে আওয়ামী লীগের দরকার এই মাস্তানতন্ত্রের জন্য। এদের কাছে সংখ্যালঘু ভিন্ন মতের মানুষ কিছুটা নিরাপদ থাকে। মাস্তানতন্ত্র এদের শোষণ করলেও মাস্তানদের কাছ থেকে তারা নিরাপত্তা পায়। নিরাপত্তার চেয়ে বড় হলো অ্যাকসেপ্টেন্স। মাস্তানদের কাছে এইসব ছোটখাটো গ্রুপের অ্যাকসেপ্টেন্স আছে, ধর্মীয়ভাবে তারা ততটুকু সচেতন নয়। কিন্তু বর্তমানে এই কালচার সরাতে হলে দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করতে হবে। এক মাস্তানতন্ত্রকে আরেক মাস্তানতন্ত্র দিয়ে রিপ্লেস করতে আমরা কেউই চাইবো না, কিন্তু সেটা খুব সহজে হবে না। ফলে ধর্মীয় ও জাতিগত বা যে কোনো ভাবে সংখ্যালঘু মানুষের জন্য খুব খারাপ সময়। দেশের কালচার হলো সামন্ততান্ত্রিক। রাজনৈতিক দলের গঠন, দলের অভ্যন্তরীণ নেতৃত্ব এগুলি পারিবারিক এবং সামন্ততান্ত্রিক উপায়ে নির্ধারিত হয়। জমিদারি প্রথা এখনো মানুষের রক্তে মিশে আছে। ফলে যে কোনো প্রশাসক কর্তা ব্যক্তির মধ্যে জমিদারের ভাব ফুটে ওঠে। এগুলি সহজে যাবে না, কোনো ধরনের সংস্কার করে এগুলি সমাধান করা যাবে না। অতি সত্বর জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে দেশের এই অচল অবস্থার অবসান ঘটাতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, তার আগ পর্যন্ত মবক্রেসি চলতে থাকবে। সরকার পুলিশ বাহিনীকে গড়ে তুলতে অনেক সময় নিয়েছে। প্রথমেই পুলিশ বাহিনীকে পুনর্নির্মাণ করার দরকার ছিল, সেরকম প্রস্তাব উঠেও ছিল, কিন্তু কেন জানি হয়ে ওঠেনি। এখনো বেশি দেরি করলে আইন শৃঙ্খলার অজুহাতে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, যদিও সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু পরিস্থিতি বেগতিক হলে সেরকম সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। চুরি ছিনতাই ডাকাতি অপহরণ এসব বেড়ে যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে মব। মিলিটারি মাঠে থাকার পরেও কাজ হচ্ছে না। সুতরাং জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করার কোনো মানে হয় না।